सुधानं चन्द्रनामपि मधुरिमन्मोददमनि दधान रधादि प्रणयघनसारैषुरभितां समन्तात् संतापद्गमो विषमसंसारसरणि प्रणीतां ते तृष्णां हरतु हरिलीलाशिखरिणी। सर्वाग्रे परमाराध्य गुरुदेवेर चरण कमल नित्यलीला प्रविष्ट भक्ति हृदय वनदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। अमर कथार श्रोता भक्तवृंद विद्वत समाज वैष्णव मंडली मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। विशेष करे कालके कालसर्प दोष काटाबार दिन रयेछे। आपनारा যারা কালসর্প দোষ কাটাবেন তারা যত দ্রুত মানে বুকিং করে নেবেন তাহলে সুবিধা। এবছরে আর কালসর্প দোষ কাটানো হবে না, যেহেতু আমি 3 তারিখে চলে যাচ্ছি অক্টোবরে এবং বৃন্দাবনে বিরাট ভাগবত অনুষ্ঠান শুরু হবে 7 তারিখ থেকে। সবাই প্রোগ্রাম দেখবেন, সেই প্রোগ্রামে বুঝতে পারবেন যে মহারাজের ভাগবত কথার কি বিশেষত্ব রয়েছে। নিজের মুখে নিজের কথা বলার দরকার নেই, কিন্তু আপনারা দেখবেন। এটা আপনাদের জানি আপনারা সবাই জুড়ে আছেন, লক্ষ লক্ষ ভক্ত আমাদের সঙ্গে জুড়ে আছেন। সেই জন্য আপনাদের জানাবার বিষয় হচ্ছে আমরা পরশুদিন কালসর্প দোষ আগে কবচ পড়ে তারপরে দোষ কাটানো হবে। তার জন্য যারা অনলাইনে বুকিং করতে চান তারাও ভাগ্য বিচার করে নিতে পারেন। কারণ কালসর্প দোষ একটা ভয়ঙ্কর দোষ, যেটা মানবকে ডিপ্রেশনে নিয়ে যায়, নার্ভের রোগে ভোগায়, মানসিক অস্থিরতা তৈরি করে, ভেতরের প্রসন্নতাকে নষ্ট করে, মানব জীবনের একটা বিপুল মানে একটা বিশাল সমস্যার কারণ হয় এই কালসর্প দোষ। তারপরে যদি বিষযোগ থাকে তাহলে তো তার জীবনে বেঁচে থাকার ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। তারপরে যদি রাহু মঙ্গল একত্রে থাকে, দ্বাদশে কিংবা অষ্টমে কিংবা সপ্তমে রাহু মঙ্গল থাকে, চতুর্থে রাহু মঙ্গল থাকে, তাহলে তাদের জীবনটা এমন হয়ে যায় তার ব্যাখ্যা করা কঠিন। মানে এত যন্ত্রণাদায়ক জীবন হয়, সেই যন্ত্রণার কোনো সমাধান হয় না। সেই জন্য আপনাদের সবাইকে বলবো যে আপনারা এই যে কথাগুলো শুনছেন বাড়িতে গুছিয়ে যত্ন করে রেখে দেবেন না। মানে বলে মহারাজ বলেছে কালসর্প দোষ আছে, তা থাক এখন। আরে মহারাজের কথা না মানলে যে কত যন্ত্রণা ভোগ করবেন তার অঙ্ক, কত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই কো ফিতে, ফিতেও পাবেন না, দুঃখের শেষ নেই। বুঝতে পেরেছেন? সংসার পথ এত দুর্গম, সেই জন্য দুর্গম পথস্থ কবয়ো বদন্তি। ভারতের বিদ্বানগণ বলেছেন যে এই সংসার পথ অতীব দুর্গম। আর কেমন বলে ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া, ক্ষুরের ধারের মতো এই সংসার কেমন বলে এর দূরত্ব এত, জীব দৌড়াচ্ছে দৌড়াচ্ছে বলে শেষ কোথায় দেখি। জন্মের থেকে মরণ পর্যন্ত দৌড়ে 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 কোনো শেষ খুঁজে পাচ্ছে না। এ ঘোর সংসারে পড়িয়া না পায় দুঃখের শেষ, দুঃখের শেষ খুঁজে পাচ্ছে না। এক্ষুনি একটু আমি ব্যাংকে গেছিলাম, একটা কাজ ছিল, তো দেখছি এক মা তার স্বামীকে ধরে নিয়ে, অতি বৃদ্ধ স্বামীকে নিয়ে যাচ্ছে। আমার বলতে ইচ্ছে হলো যে অন্ধের জ্যোষ্ঠীর মতো স্বামী অসুস্থ হলে মা যদি একটু বলবান থাকে, স্ত্রী যদি একটু বেঁচে থাকে আর স্বামীর সেবা করে, তাহলে সত্যিই স্বামীর জীবনে একটা বিরাট অবলম্বন। আজকাল কর্মজীবনে বিদেশে ছেলে মেয়ে থাকা বা ঘরে বাইরে থাকা, তাদের চাকরি বাকরি নিয়ে এত ব্যস্ত, মা বাবার খবর নেওয়ারও সময় নেই। আমাদের অঞ্জলি মা ছিলেন, দেহ রেখেছেন, বয়স্কা, দীক্ষা নিয়েছেন। তিনি একটা কথা বলে ফেলেছিলেন বৃন্দাবনে, তারপর সেই কথা পরে ক্ষমা চাচ্ছিলেন। অঞ্জলি কুণ্ডু মারা গেছেন, তো তিনি বলেছিলেন বাবা এই মানে লোকের কাছে বলছে, আমার কানে কথাটা এসছে, কি বলছে বলে এই এত নিরামিষ খেয়ে পারা যায়, একটু পেঁয়াজ রসুন দিলে তো হয়। চিন্তা করুন,
এই রকম। তারপরে তিনি আবার টাকা দিয়েছেন, তার নামে পাথর লাগানো হয়েছে। বৃন্দাবনে গেলে দেখবেন মন্দিরের সাইটে তার নামে পাথর লাগানো আছে। টাকা দিয়েছেন, সেবা করেছেন, দীক্ষা নিয়েছেন, গুরুদেবের সেবা করতেন। এখন তো চলে গেছেন দুনিয়া থেকে, তার আত্মার কল্যাণ হোক। গুরুদেব হিসেবে আমার তো সেটাই কাম্য। আপনারা যারা আমার কাছে দীক্ষা নিয়েছেন আর যারা আমার সঙ্গে জুড়েছেন, যারা মন থেকে মহারাজকে ভক্তি, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছেন, আপনাদের উদ্ধারের দায়িত্বটাও মহারাজ নেবে, এটা নিশ্চিত কথা, মনে রাখবেন। সেই জন্য মনে রাখবেন যে কেশবানন্দ বন মহারাজ কোনো অতিশয়োক্তি করেন না, যা বলেন তা সত্য বলেন। সেই জন্য মনে রাখবেন, যে অন্তর থেকে আমার কথা শুনবে তার কল্যাণের রাস্তাও আমি খুলে দেব। দীক্ষা গ্রহণ করা, মন্ত্র জপ করা, ঈশ্বর পরিধান করা, ধ্যানাভ্যাস করা। বৃন্দাবনে যেমন 7 তারিখে বিরাট উদ্ঘাটন হবে। আমাদের গুরুদেবের আশ্রমের যিনি এখন প্রেসিডেন্ট আচার্য স্বামী গোপানন্দ বন মহারাজ, গোপানন্দ বন মহারাজ কিন্তু ওখানে আসবেন বলে কথা দিয়েছেন, এবং আমাদের আশ্রমের লোকেরা আজকে নিমন্ত্রণ করতে গিয়েছিল, তাদের কিছুতে ছাড়ছিল না, তাদের কাজ আছে বলে চলে এসছে। যাই হোক, আপনাদের বলি, গোপানন্দ বন মহারাজের সঙ্গে আমার প্রেমটা কেমন জানেন? 2 গুরু ভ্রাতার যে প্রেম, সে প্রেম মরার পরেও মিটবে না, সত্যি কথা। ওই মহারাজ আমাকে এত ভালোবাসেন, ফোন পেয়েই আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলছে, তোমার মনে আছে তুমি ডায়মন্ড হারবারে শিরিশবাবুর বাড়িতে যে বক্তৃতা দিয়েছিলে? গুরুদেব আনন্দ, তোমার বক্তৃতার পরে গুরুদেবের বক্তৃতা, গুরুদেব বক্তৃতা শুরু করতেই বলছেন, কেশবানন্দ এত বড় বক্তা, এত ভালো বক্তা, এত বিদ্বান, আমি কল্পনা করতে পারি কেশবানন্দ আমার থেকেও বড় বক্তা। তো তোমার মনে আছে? আরে আমার সব মনে আছে, আপনি মনে রাখুন। আমরা 2 গুরু ভাই কীরকম ছিলাম জানেন? বৃন্দাবন ভজন কুটিরে সারা রাত ধরে 2 জন কম্পিটিশনে, একজন হারমোনি বাজাতো প্রসাদ পাওয়ার পরে, আর একজন খোল বাজাতো। আর একজন বাবাজি চলে আসতো, শ্যামানন্দ বাবা বলে, হরিবোল কুটিরে থাকতেন। হরিবোল কুটিরে থাকতেন শ্যামানন্দ বাবা, ওই পাশেই মদনমোহনের সামনেই হরিবোল কুটির, সেখান থেকে চলে আসতেন। এই 3 জন মিলে সারা রাত কীর্তন চালাতাম, প্রায় মাঝে মাঝে বলে আজকে পূর্ণিমা, চলো সারা রাত কীর্তন করবো। আমি একবার খোল বাজাই, উনি কীর্তন করে, আবার আমি একবার কীর্তন করি, উনি খোল বাজায়। এইভাবে আমরা জীবনে সারা জীবন ধরে বৃন্দাবনে আমার গুরুদেবের ভজন কুটিরে আমরা কীর্তন করে মাতিয়ে রাখতাম। আমি আশ্রমে এলে গুরুদেব বলতেন, আশ্রমটা ঘুমাচ্ছিল, কেশবানন্দ এসে গেছে, আশ্রমটা নূতন করে জেগে উঠেছে। খেতে বসে যেটা ভালো লাগবে বললে কেশবানন্দকে দিও এইটা। তো এখন তো গোপানন্দ, তখন তিনি গোপেশ প্রভু, গোপেশ এটা কেশবানন্দ বন মহারাজ, কেশবানন্দ মহারাজকে এটা দেবে। তাই এই তার অনন্ত ভালোবাসা, তার স্নেহের পুতুল, তার আদরের কেশবানন্দ তার মহিমা প্রচার করে চলেছে। আপনাদের সবার অনুগ্রহ আছে আমার উপরে, সেটা আমরা জানি। তবে কতকগুলো ব্যবহারিক কথা বলতে হয়। কালসর্প দোষ কাটানোর দিন পরশুদিন, তার জন্য সবাই চেষ্টা করবেন চলে আসার জন্য। আর অনলাইনে বুকিং করতে চাইলে এখনই ফোনে বুকিং করে নিন, ডকুমেন্ট পাঠান, আমরা সঙ্গে সঙ্গে বিচার করে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, বা এমনি স্পিড পোস্টে পাঠিয়ে দেবো, যেভাবে বলবেন স্পিড পোস্টে পাঠিয়ে। কালকে কালসর্প দোষ কাটাবার দিন, শনিবার তো কালকে কালসর্প দোষ কাটানো হবে। কালকে আপনারা সবাই 4টের মধ্যে চলে আসবেন। যদি কেউ মনে করেন ভাগ্য বিচার করে দোষ কাটাবো, তাহলে 3টের মধ্যে চলে আসবেন। আর শনিবারের দিন নিরামিষ খাবেন, সর্ষে তেল ছাড়া রান্না খাবেন। আগামীকাল শনিবার কালসর্প দোষ কাটাবার দিন, সবাইকে জানিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, এবং সবাইকে বারবার বলছি যে কেশবানন্দ মহারাজের সঙ্গে যারা জুড়ে থাকবেন তাদের মঙ্গলের পথ মহারাজ প্রশস্ত করতে পারেন, এবং সেই ক্ষমতা নিয়ে আমি জগতে জন্মেছি। আমার জীবনের বহু অলৌকিক ঘটনা আছে, সব ঘটনা আপনাদের নাইবা বললাম, অনেক দিন ধরে শুনছেন তো। আমি ঘুমোতে ঘুমোতে অনেক অলৌকিক সব ঘটনা ঘটেছে আমার জীবনে। যাই হোক, সেসব কথা এখন আর বলার দরকার নেই। এখন তো স্বপ্নে সব দেখতে পাই, সব গুরু মহারাজ আমাকে এই আদেশ করছেন, ওই করছেন, ওই করছেন। সারা রাত ধরে যখনই ঘুমটা একটু হালকা হয়, স্বপ্নে গুরুদেব এসে যান। প্রায় সময় গুরুদেব এই করতে বললেন। গুরুদেব একদিন বলছে, কেশবানন্দ চলো তো বাজারে যাই, বাজার করে নিয়ে আসি। তাহলে সর্বনাশ করেছে, গুরুদেব জীবনে কোনোদিন বাজারে গেল না, আজকের বাজারে যে আমার আনন্দে একদম মানে নাচতে ইচ্ছে করছে। বলি গুরুদেব আপনি যাবেন বাজারে? বলি কেন, কী হয়েছে? আমি গেলে তোমার অসুবিধে? অসুবিধে মানে
আমার অন্তর নেচে উঠেছে। আপনি যাবেন, আপনি কোনোদিন যান না তো, আপনি আজকে বাজারে যাবেন? বলে হ্যাঁ হ্যাঁ তোমার সঙ্গে যাব, চলো চলো, তুমি আর আমি বাজারে যাব। এই রকম মানে অদ্ভুত গুরুদেবের ভালোবাসা স্বপ্নেও পাই, এমনিতেও পাই, ধ্যানেতেও পাই, মন্ত্রেও পাই। সেই জন্য সেই তার স্নেহের পুতুল আমি, তার আদরের পুতুল আমি কেশবানন্দ। আপনাদের সবার জীবনে কল্যাণ হোক। সবাই অবশ্যরূপে ভগবানের কথা শুনুন। আমাদের যাদের টাকা বাকি আছে তারা অনেকেই টাকা আজকের অমরেন্দ্রনাথ হাজরা, তারপরে আজকের আমাদের ওই দত্ত দালাল, ওরাও বাঁকুড়া থেকে ওরাও টাকা পাঠিয়ে দিয়েছে, আমাদের টাকা পাঠিয়ে দিয়েছে, আমাদের ওখানকার বাঁকুড়ার যে 82টা ব্যাংকের চিফ ম্যানেজার ছিলেন আমাদের তপন মণ্ডল, আর আজকের যিনি টাকা পাঠিয়েছেন তিনি হচ্ছে স্বপন দত্ত দালাল। এরা সব টাকা পাঠিয়ে দিয়েছে। যারা টাকা পাঠাননি এখনও, দেরি করবেন না, পেমেন্টটা করে দিলে আমরা হিসেব টিসেব করে যেতে সুবিধা হয়। আমি তো 3 তারিখে চলে যাব, মানে অ্যাকচুয়ালি 4 তারিখে যাব, কিন্তু আপনারা তার আগে টাকা পাঠিয়ে দিলে আপনাদেরই সুবিধা, হিসেব টিসেব কমপ্লিট করে আমরা রেখে যেতে পারি। এইটুকু নিবেদন, সবাই সেটা করবেন। এবং গীতা মহাযজ্ঞে যারা দান করবেন তারা নাম গোত্র দিয়ে টাকা পাঠাবেন। টাকা পাঠিয়ে নাম গোত্র দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপে নাম গোত্র সহ টাকা পাঠাবেন, যে এই নাম এই গোত্র এই টাকা পাঠালাম আমি গীতা মহাযজ্ঞের জন্য, সেটা করবেন। আর যারা যাচ্ছে তারা তো সেখানে গিয়ে প্রতি বছর দেয়। আর একটা কথা হচ্ছে 31 তারিখে আমি অনেক চিন্তা করলাম, একটু অন্য কথা বলি আপনাদের, ভালো মানে সেটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের অমরেন্দ্রনাথ হাজরা উনি গাড়ির কথা বলেছেন যে আমরা যাতে একটা গাড়িতে করে ঘুরতে পারি, তো গাড়ির ব্যবস্থা তো আমি করেই দেব। কিন্তু সঙ্গে বলি 31 তারিখে মানে আমাদের 31 তারিখে প্রোগ্রাম হয়ে আছে কোকিলাবন মানে শনি মহারাজের মন্দির, জাবর, নন্দগ্রাম, ছোটচরণ পাহাড়ি, বড়চরণ পাহাড়ি, কেদারনাথ, বদ্রীনাথ, ফিসল পাহাড়ি, তারপরে পাণ্ডবদের কিলা, পাণ্ডবরা যেখানে বনবাসে কাম্যবনে ছিলেন, এর থেকে সঙ্গে নন্দগ্রাম দর্শন করে ফিরতে হবে। তবে আমরা একটা চিন্তা করছি, যেহেতু যাত্রীরা আগ্রা ক্যান্টে নামবে, সেখান থেকে বাসে করে নিয়ে আসতে হবে, সেই জন্য ভোরবেলা বেরোবার যে প্ল্যান ছিল সেটাকে ক্যান্সেল করে আমাদের টাইমটা করতে হবে এই 8টা 8:30, যাতে তারা একটু ঘুমিয়ে উঠতে পারে। সেই জন্য কিন্তু অনেকটা দেরি হবে, রাস্তায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাকে আগের থেকে প্ল্যান করতে হবে। সেই জন্য আপনাদের সবাইকে বলছি, সবাই বৃন্দাবনের এই পরিক্রমায় আপনারা যারা যোগদান করছেন সবাই এগুলো মনে রাখবেন, যে আমাদের 31 তারিখে না গেলে অসুবিধাটা কি। ধরুন অমরেন্দ্রনাথ হাজরারা ওরা 31 তারিখে থাকতে পারবে না, ওরা 31 তারিখের গাড়িতে পৌঁছবে, তো সে তো অনেক দেরি হবে। সেই জন্য আমাদের তো ওদেরকে নিতে পারবো না। ওরা বলছেন পরে তো টাইম আছে, আমরা একদিন চলে যাব, সে যাবেন। কিন্তু প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে একটা অদ্ভুত ব্যাপার, সবাই মনে রাখবেন, সেটা হচ্ছে অদ্ভুত ঘটনা হচ্ছে এই যে পরের দিনটা হচ্ছে শনিবার, যেমন 31 তারিখে শুক্রবার আর 1 তারিখে শনিবার পড়েছে। শনিবারে ওই শনি মন্দিরে কোকিলাবনে গাড়ি ঢোকে না। আপনাদের তো নিয়ে যাই আমরা হিসেব করে, যাতে গাড়িটা মন্দিরের সামনে যায়, যেটা আপনারা যান। কিন্তু যারা আগে গেছে, 2বার শনিবারে করে গিয়ে আমরা কি বিপদে পড়েছি। বিপদে মানে কি, লোক হারিয়ে গেছে, তাদের খুঁজে পেতে পেতে প্রাণ হয়রান। সেই জন্য এই শুক্রবারে রাখা হয়েছে, শনিবারে আমরা একদিন পিছলে আমরা হয়তো পরিক্রমাটা অন্য দিক দিয়ে ঘোরাতে পারতাম, কিন্তু ঘোরানো যাবে না। তার অনেক কারণ, অনেক কারণ। কারণ ওই উত্থান একাদশী থেকে বৃন্দাবনে বিরাট ভিড় শুরু হয়। সেই কারণে আমাদের 31 তারিখের প্রোগ্রামকে চেঞ্জ করা যাচ্ছে না, যাবে না। কারণ শনিবারে আমরা ঢুকতে পারবো না, আর রবিবারে আমাদের অন্য প্রোগ্রাম রয়েছে। সেই জন্য শুক্রবারে আমাদের প্রোগ্রাম শুরু হবে, অর্থাৎ শুক্রবার 31শে অক্টোবর আমরা সোজা জাবর, বর্ষানা, নন্দগ্রাম থেকে শুরু করে একেবারে কাম্যবনের যত বদ্রীনাথ, কেদারনাথটা খুব কঠিন ব্যাপার, 350 সিঁড়ি উঠতে হয়। যারা উঠতে পারবেন না তারা নিচে গাড়িতে থাকবেন, নিচের থেকে কেদারনাথকে বসে বসে কেদারনাথের ধ্যান করবেন মন্ত্র। এই কৃষ্ণের প্রতিষ্ঠিত কেদারনাথ, ওই কেদারনাথ না, পাণ্ডবরা যে কেদারনাথকে নিয়ে
পিঠে মেরেছিল গদার বাড়ি ভীম, সেই জন্য পিঠটায় গিয়ে সবাই তেল ঘি ডলে, আমিও ডলেছি। বলে বাবা তুমি ভালো থাকো। এ বাবার কপালে দুঃখ ছিল তো, দুই পাহাড়ের মানে গরুর দলের সঙ্গে মিশে গেছে ষাঁড় হয়ে। ভীম বলছে আমি দুই পাহাড়ের মাঝখানে পা দিয়ে সব গরু তাড়া করো, দেখি এর মধ্যে ভোলানাথ মিশে আছে, নিশ্চয়ই ভোলানাথ হলে যাবে না পাততলা দিয়ে। এইবার সব গরু চলে গেছে, যে ওই ষাঁড়টা মানে ভোলানাথ যে নন্দীর রূপ নিয়েছে সেই ষাঁড় আর ঢোকে না। তখন ভীম বুঝতে পেরেছে এই হচ্ছে, বলে ভোলানাথ তোমারে আজকের আমি দেব, দিয়েছে গদার বাড়ি পিঠে, গদার বাড়ি খেয়ে চিত হয়ে পড়েছে। তখন ওই সেই সেই হচ্ছে কেদারনাথ, তাকে পাণ্ডবরা তুলে নিয়ে ওই কেদারনাথে প্রতিষ্ঠা করেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? কেদারনাথ কি বাড়ি খেয়েছে ভীমের হাতে। আর মাঝে মাঝে আমিও মাঝে মাঝে আজকের রাত্রিতে কেদারনাথকে অনেক কড়া কথা বলছিলাম, ভালোবাসি তো মাঝে মাঝে একটু কড়া কথাও বলি। যাই হোক, আপনাদের সবাইকে জানাচ্ছি যে সবাই আপনাদের যা বাকি টাকা আছে হিসেব করে নিজেরা জমা করে দেবেন, তারপরের হিসেব আমরা করব। আমাদের আজকের এসে গিয়েছিলেন ফণীভূষণ মজুমদার, তিনি পুরো টাকা দিয়ে গেছেন এবং ওরা 11 জন যাচ্ছেন, ওদের টাকা সব পেমেন্ট হয়ে গেছে। আজকে 99,000 টাকা দিয়ে গেলেন, সেটা ব্যাংকে জমা হয়ে গেছে। আর স্টেট ব্যাংকের সব আমাদের এখনই টাকা যেটা তোলা হচ্ছে, চেক পেমেন্ট হয়েছে, সেগুলো সব এসে যাচ্ছে। সবাইকে জানিয়ে দিলাম, সবাই ভালো থাকবেন। কালকের কালসর্পদোষ কাটাবার দিন, শনিবারে সর্ষে তেল খাবেন না, মাছ মাংস খাবেন না এবং সকালবেলা বিছানায় বসে ধ্যান করবেন, রাত্রে ধ্যান করে ঘুমাবেন, মন্ত্র জপ করতে করতে ঘুমিয়ে পড়বেন, জীবনের সব বিপদ চলে যাবে। রাত্রে স্মরণ করলে কি হবে? দিবাকৃতম পাপম নাশয়তি, দিনে যা পাপ করেছে সব ধ্বংস হয়ে যাবে। আর সকালবেলা উঠে যেই ওং নমো ভগবতে বাসুদেবায় জপ করবে, সেই রাত্রিকৃতম পাপম নাশয়তি। আর যেই কবচ ধোয়া জল করবে, জল পান করবে, সেই দেখবে ভেতরের প্রসন্নতা চেতনা সুন্দর হয়ে যাবে। সবাই ভালো থাকুন, আর বেশি কিছু বলতে চাই না, সবার জীবন ভালো হোক। কালকে কালসর্প দোষ যারা কাটাবেন তারা অনলাইনে এখনই যোগাযোগ করে নিতে পারেন। অনলাইনে আপনাদের ডিটেলস পাঠালে ভাগ্য বিচার করে বলে দেবো কালসর্প দোষ আছে কিনা, তাহলে কালকে চলে আসতে পারবেন। সবাই ভালো থাকুন, ওম শান্তি।